আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে অনুশীলনী 2.2 এর 1 থেকে 12 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান থাকছে। প্রথমেই দেখে নেই এই অনুশীলনীর অঙ্ক করতে আমাদের কি কি সূত্র প্রয়োজন হবে। সরল মুনাফার সূত্র I=PNR, এই সূত্রটা প্রয়োজন হবে। এটা অবশ্য আমরা আগের অনুশীলনী 2.1-এই পেয়েছি। চক্রবৃদ্ধি মূলধন C=P × 1 + R⁴n। আর চক্রবৃদ্ধি মুনাফা, এই যে চক্রবৃদ্ধি মূলধন, সেখান থেকে যদি মূলধন অর্থাৎ P প্রিন্সিপাল মাইনাস করা হয় তাহলেই চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। C এর সূত্র এই যে আমরা আগের লাইনে লিখেছি। C মানে হচ্ছে P × 1 + R⁴n আর তারপর -P। তো এই সূত্রটাকে আমরা এই যে এখান থেকে এই দুইটা পদ থেকে P কমন নিয়ে 1 + R⁴n - P থেকে P কমন নিলে 1, এইভাবে করেও লিখতে পারি। এখানে চলকের পরিচয়গুলো আশা করি তোমরা জানো, তারপরে একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে যে P দিয়ে আমরা মূলধন বা আসল বুঝাই, প্রিন্সিপাল। N হচ্ছে সময়, আর R হলো মুনাফার হার। এখন এখানে 1 থেকে বেশ কয়েকটা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে সঠিক উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন 1 নম্বর বলা হয়েছে যে 1050 টাকার 8% নিচের কোনটা? 1050 টাকার 8%, পার্সেন্ট মানে হচ্ছে নিচে একটা 100, অর্থাৎ হর হচ্ছে 100, অর্থাৎ 8% মানে আমরা লিখতে পারি 8/100। 1050 টাকার অর্থাৎ 1050 এর 8/100, এটা হিসাব করে যাওয়া হয়, সেটাই হচ্ছে এই 1050 টাকার 8%। তো এটা যদি আমরা হিসাব করি 100 এর সাথে এই যে এই সংখ্যাটা কাটাকাটি করে তার সাথে ওপরের 8 গুণ, তাহলে পাবো হচ্ছে 84 টাকা, যেটা আমাদের গ নম্বর অপশনে আছে। 2 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকা 4 বছরের সরল মুনাফা কত? বার্ষিক 10% সরল মুনাফায় বলেছে, তার মানে মুনাফার হার হচ্ছে এই ক্ষেত্রে 10%। 10%, এটাকে আমরা 10/100 লিখতে পারি। আসল বা মূলধন হচ্ছে 1200 টাকা, N সময় 4 বছর। তো সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফার সূত্র I=PNR, P হচ্ছে 1200, N হচ্ছে 4, আর R মানে হচ্ছে 10% বা 10/100। নিচের 100 তার সাথে এই দুইটা শূন্য নিচ থেকে ওপর থেকে কেটে দিতে পারি। 12, 4 আর 10 গুণ করে পাবো হচ্ছে 480 টাকা। এটা আমাদের 2 নম্বর প্রশ্নের ঘ নম্বর অপশনে আছে। 3 নম্বর প্রশ্নটা হলো টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্যের উপর মানে লাভ বা ক্ষতির পরিমাণটা সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তো আমরা এখন একটা জিনিসের ক্রয় মূল্য এবং একটার বিক্রয় মূল্য হিসাব করব। কারণ হচ্ছে যে সমপরিমাণ জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য না হলে তো আমরা তুলনাটা করতে পারবো না। তো এখানে 5টার ক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে হলো 1 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য হবে 1/5 টাকা, 1কে 5 দিয়ে ভাগ। আর একটার বিক্রয় মূল্য 4টার বিক্রয় মূল্য 1 টাকা বলেছে প্রশ্নে। তো আমি এখানে সংক্ষেপে, শুধু যেহেতু এটা MCQ, যতটুকু সংক্ষেপে পারা যায়, যতটুকু এখানে দেখিয়েছি সেটাও আসলে অনেক বড় হয়ে গেছে, বোঝানোর সুবিধার্থে দেখিয়েছি। একটার বিক্রয় মূল্য হবে হচ্ছে 1/4 টাকা, যেহেতু 4টার বিক্রয় মূল্য 1 টাকা প্রশ্নে বলা হয়েছে। তো 5টা কিনে যদি 4টা বিক্রি করা হয় 1 টাকায়, তো বেশি কিনে কম বিক্রি করা হচ্ছে, তার মানে সেখানে লাভ হচ্ছে। তো ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য হচ্ছে 1/5 আর একটার বিক্রয় মূল্য 1/4 টাকা। যেহেতু লাভ হচ্ছে তার মানে বিক্রয় মূল্যটা বড়। ভগ্নাংশ দেখে এখানে হর ছোট দেখে আসলে ভগ্নাংশ ছোট ভাবার কোনো কারণ নাই। হর ছোট, যখন লব সমান থাকে হর ছোট হলেই সেটা বড় ভগ্নাংশ হয়। তো বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করে লাভের পরিমাণটা বের করতে পারি। 1/4, সেখান থেকে 1/5 যদি বিয়োগ করা হয়, লসাগু নিয়ে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে পাবো 1/20 টাকা। এটা হচ্ছে লাভের পরিমাণ। আমাদেরকে শতকরা লাভের পরিমাণটা বের করতে বলেছে। শতকরা লাভ, ক্রয় মূল্যের উপর সবসময় লাভ বা ক্ষতির হিসাব করতে হয়। ক্রয় মূল্য হচ্ছে একটার ক্রয় মূল্য 1/5 টাকা আর লাভের পরিমাণ হচ্ছে 1/20। যেহেতু শতকরা হিসাব করব, এই জন্য এখানে একটা 100% গুণ করলাম। 1/20 তার সাথে নিচের 1/5, এটা ভাগ অবস্থায় আছে, এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে পারি 5/1। তাহলে এই 5-এর সাথে 20 কাটলে 4, 4-এর সাথে আবার যদি 100 কাটি তাহলে হয় 25%। তো এটাই হচ্ছে শতকরা লাভের পরিমাণ। তারপরে 4 নম্বর প্রশ্নে
বলা হয়েছে যে মুনাফা হিসাবের ক্ষেত্রে এখানে 3টা অপশন দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে প্রথম অপশনে যেটা আছে যে মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল, এটা তো ঠিকই আছে। মুনাফা আসল থেকে আসল বাদ দিলে তো মুনাফাই পাওয়া যাবে, তো 1 নম্বর অপশনটা সঠিক। তারপরে 2 নম্বর অপশনে বলেছে যে মুনাফা সমান সমান হচ্ছে আসল গুণ মুনাফা গুণ সময় ডিভাইডেড বাই 2। তো এটা তো এই পাশেও মুনাফা এই পাশেও মুনাফা, মানে মুনাফার সূত্রের মধ্যে আবার মুনাফা আছে, এটা তো একটা অযৌক্তিক ব্যাপার। তো এটা আসলে কোনোভাবেই সম্ভব না। এই 2 নম্বর অপশন এটা ভুল। আর 3 নম্বর অপশনে আছে যে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মূল থেকে মূলধন বিয়োগ, এটাও ঠিকই আছে। চক্রবৃদ্ধি মূল মানে হচ্ছে যে মুনাফা আসল সবকিছুর সমষ্টি, সেখান থেকে যদি আসল বা মূলধনটা বাদ দেওয়া হয় তাহলে তো মুনাফাই থাকবে। যেহেতু এটা চক্রবৃদ্ধি মূলের কথা বলা হয়েছে, তাহলে এই মুনাফাটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো তাহলে এখানকার 1 আর 3 নম্বর অপশন সঠিক, যেটা আমাদের খ নম্বরে আছে। 5 নম্বর প্রশ্নে আছে 10% সরল মুনাফায় 2000 টাকার, তারপরে এখানে 3টা অপশন দেওয়া আছে। এখানকার একটু হিসাব করে দেখতে হবে যে এখানকার কোনটা কোনটা সঠিক। 1 নম্বর অপশনে 1 বছরের মুনাফার কথা বলা হয়েছে। মুনাফা বের করতে গেলে I = PNR সূত্র। পি হচ্ছে এখানে আসল 2000 টাকা, এন যেহেতু 1 বছর বলেছে এন হচ্ছে 1, আর আর মানে হচ্ছে এই যে 10% বা 10/100। তো এটা হিসাব করলে পাবো হচ্ছে 200 টাকা। এটা 1 নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে, তো সেটা ঠিকই আছে। 2 নম্বর অপশনে বলেছে যে 5 বছরের মুনাফা আসলের 1/2 গুণ অর্থাৎ 1.5 গুণ। তো আমরা দেখি যে 5 বছরের মুনাফা আসল কত হয়। মুনাফা বের করি প্রথমে 5 বছরের, I = PNR সূত্র। এন হচ্ছে এই ক্ষেত্রে 5 বছর, তো এটা হিসাব করলে 1000 টাকা হয়। আসল হচ্ছে 2000 আর মুনাফা পাওয়া যাবে 5 বছরে 1000 টাকা। এটা আরেকভাবে হিসাব করতে পারি, এখানে যে 1 বছরের মুনাফা বের করা হয়েছিল 200 টাকা, তাহলে 5 বছরের মুনাফা হবে 200 গুণ করে 1000 টাকা। তো সেটা যেভাবে করি মুনাফা হচ্ছে 1000 টাকা আর আসল হচ্ছে 2000 টাকা, তো যোগ করলে মুনাফা আসল পাবো 3000 টাকা। 3000 এটা যে আসল 2000 এর কত গুণ সেটা বের করতে গেলে 3000কে 2000 দিয়ে ভাগ করতে হবে, শূন্য কেটে আমরা 3/2 লিখতে পারি। আর এটাকে যদি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি তাহলে 1/2 এটাই পাওয়া যাবে, অর্থাৎ 1.5 গুণ। মুনাফা আসল হচ্ছে মুনাফার আসলের 1.5 গুণ। তো তাহলে 2 নম্বর অপশনটাও সঠিক আছে। আর 3 নম্বর অপশনে বলেছে যে 6 বছরের মুনাফা আসলের সমান হবে। 6 বছরের মুনাফা হবে হচ্ছে 1200 টাকা। আমরা ওই PNR সূত্র ব্যবহার করে 6 বছরের মুনাফা বের করলাম 1200 টাকা। তো এটা তো আসলে সমান না, আসল তো 2000 টাকা। তো তাহলে 3 নম্বর অপশনটা ঠিক নাই। তো তাহলে এখানকার এই যে ক নম্বর অপশন যেটা আছে 5-এর 1 আর 2 সেটা সঠিক। 6 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক দেয়া আছে, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। এরপর এখানে 3টা প্রশ্ন আছে। 6-এর 1 সেখানে বলা হয়েছে যে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে। প্রথম বছরান্ত মানে 1 বছর সময়, তারপরে মুনাফা আর আসল মিলে কত হবে। তো 1 বছরের মুনাফা যদি আমরা বের করি, এখানে আসল হচ্ছে এই যে 2000 টাকা 1 বছর সময়, আর মুনাফার হার হচ্ছে 10% অর্থাৎ 10/100। তো এখানে নিচের 2টা শূন্য উপরে 2টা শূন্যের সাথে কেটে দিলে 20 আর 10 গুণ হয়ে হবে হচ্ছে 200 টাকা। এটা হলো মুনাফা। আর আসল যেহেতু 2000 টাকা, মুনাফা আসল তাহলে 2000 আর 200 যোগ করে 2200 টাকা। এটা গ নম্বর অপশনে আছে। 1 নম্বর হলো এরপর 6-এর যে 2 নম্বর সেখানে বলা হয়েছে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে। সরল মুনাফার কথা বলা হয়েছে আর দ্বিতীয় বছরান্তে অর্থাৎ 2 বছর পরে। তো এখানে এই আগের প্রশ্নে যেখানে 1 বছর ছিল সেখানেই কেবল 2 বছর বসিয়ে দিলেই হয়। আর সহজ হিসাব হচ্ছে যে যেহেতু 1 বছরের মুনাফা 200 টাকা, একই আসল, তো সেই একই আসল একই হার, তাহলে এখানে মুনাফাটা 2 বছরে এর ঠিক দ্বিগুণ হয়ে যাবে 400 টাকা। আর সূত্র ব্যবহার করে করতে চাইলে সেটাও করতে পারো, সেই যেভাবে করি না কেন 400 টাকা। তো সেই ক্ষেত্রে মুনাফা আসল হবে হচ্ছে আসল 2000 আর তার সাথে 400 যোগ করে 2400 টাকা। এটা ক নম্বর অপশনে আছে। তারপর 6-এর 3 নম্বর সেখানে বলা হয়েছে যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো প্রথম বছরান্তে প্রথম বছর শেষে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি সরল মুনাফা আসল অর্থাৎ সরল মুনাফা তার সাথে আসল যোগ করে যা হয়, চক্রবৃদ্ধি মূলধনও সেই একই জিনিসই হয়। কারণ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কি যে যেটা প্রথম বছর শেষে যে মুনাফাটা পাওয়া যাবে সেটা আসলের সাথে যুক্ত হয়ে পরের বছরের জন্য মুনাফা হিসেবে কাউন্ট হয়। তো এটা তো 1 বছরের হিসাব, প্রথম বছরের হিসাব। দ্বিতীয় বছরে গিয়ে হয়তো চক্রবৃদ্ধি
মুনাফা আর সরল মুনাফা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু প্রথম বছরে চক্রবৃদ্ধি মুনাফাও যা হয় সরল মুনাফাও তাই হয়। তো চক্রবৃদ্ধি মূলধন ওই প্রথম বছর শেষে যে আমরা মুনাফা আসল বের করেছিলাম সরল মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মূলধন প্রথম বছর শেষে সেই একই জিনিসটাই হবে, অর্থাৎ 2200 টাকা। এটা আমাদের ঘ নম্বর অপশনে আছে। বহু নির্বাচনী প্রশ্নগুলো হলো এরপর 7 নম্বর থেকে আমরা অঙ্ক দেখতে পাচ্ছি। বলা হয়েছে যে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। বার্ষিক 10% মুনাফার হার বলেছে, তার মানে মুনাফার হার হচ্ছে 10%, 10/100 লিখতে পারি, অথবা এটাকে 0.1ও লেখা যায়, 100 দিয়ে 10কে ভাগ করলে 0.1 হয়। তো আমাদের যেভাবে মান বসিয়ে সুবিধা পাই সেভাবে লিখলে ভালো। চক্রবৃদ্ধি মূলধন হিসাব করার সময় যে এইভাবে দশমিকের মান বসালেই সুবিধা হয়, আর সরল মুনাফার সময় যে এরকম ভগ্নাংশ আকারে লিখলে কাটাকাটি করতে সুবিধা হয়। আসল হচ্ছে এই ক্ষেত্রে 8000 টাকা প্রশ্নে দেয়া আছে, আর সময় হচ্ছে 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ভিডিও শুরুতে বলেছিলাম, চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R হোল টু দ্য পাওয়ার n। P আসল হচ্ছে 8000 টাকা, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.1, আর n মানে হচ্ছে 3 বছর, সেটা এখানে পাওয়ার হিসেবে আছে। 8000 এখানে 1 এর সাথে 0.1 যোগ করলে 1.1 হবে, তার উপর 3 পাওয়ার, তার মানে হচ্ছে 1.1, 3টা 1.1 এর গুণফল। তো আমি এখানে ভুল করে ফেলেছিলাম, এই হিসাবটা যে এদিকে দেখো, 8000 তারপরে 1.1, 1.1 আর 1.1 এগুলো সব গুণ, অর্থাৎ 3টা 1.1 গুণ। তো এই হিসাবটা তো তোমরা ক্যালকুলেটর করবে, এরকম এত ভেঙে চুরে দেখানোর প্রয়োজন নাই, এখান থেকে সরাসরি হিসাব করে দিতে পারো। এটা গুণ করলে হবে হচ্ছে 10,648 টাকা। তো এটাই হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 8 নম্বরে বলা হয়েছে যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে প্রশ্নে সেগুলো প্রথমে লিখে নিচ্ছি। দেওয়া আছে এখানে মুনাফার হার, যেটাকে 8 দিয়ে প্রকাশ করা হয়, সেটা 10% দেওয়া আছে, অর্থাৎ 10/100, অথবা 0.1ও লিখতে পারি। আসল দেওয়া আছে হলো 5000 টাকা, আর সময় n, সেটার মান দেওয়া আছে 3 বছর। তো সরল মুনাফা বের করি প্রথমে। সরল মুনাফার সূত্র জানি, I = P/NR। P হলো 5000, n হচ্ছে 3, আর R হলো 10%, অর্থাৎ 10/100। এটুকু হিসাব করলে নিচের 100-র সাথে এই 5000-এর 2টা শূন্য কেটে দিলে 50, 3 আর 10 গুণ করলে পাবো 1500। এটা হলো সরল মুনাফা। এরপর চক্রবৃদ্ধি মুনাফা, এটা আমরা সরাসরি বের করতে পারি। আমি যে প্রথমে সূত্র দেখিয়েছিলাম সেখানে চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি বের করার সূত্র দেখিয়েছিলাম, তো তার থেকে এটা ধাপে ধাপে করাটাই আমার কাছে ভালো মনে হয়। চক্রবৃদ্ধি মূলধন বের করব, সেই ক্ষেত্রে প্রথমে চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R টু দ্য পাওয়ার n, মান বসিয়ে তারপর বাকিটা হিসাবের কাজ। হিসাব করলে এখানে 6655 টাকা হয় চক্রবৃদ্ধি মূলধন এটা। আর এখান থেকে আসল 5000 টাকা যদি বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, সেটা 1655 টাকা হয়। আমাদেরকে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলেছে। 1 বছরের বেশি সময়ের ক্ষেত্রে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে চক্রবৃদ্ধি মুনাফাটা অবশ্যই বেশি হবে, আর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা যদি 1 বছর সময় হয় তো সেই ক্ষেত্রে 2 মুনাফা সমান হয়। তো চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বেশি, পার্থক্য বের করতে গেলে চক্রবৃদ্ধি মুনাফাটা আগে আর সরল মুনাফাটা পরে দিয়ে তারপরে বিয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 155 টাকা। তো তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর এটাই। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6760 টাকা হলে মূলধন কত। তো এখানে শুধু 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেয়া আছে, অর্থাৎ C এর মান 1 বছর পরে হবে হচ্ছে 6500 টাকা, আর সময়টা যদি 2 বছর হয় 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হবে 6760 টাকা। এখানে কোনো মূলধন দেওয়া নাই, মূলধন আমাদের বের করতে বলেছে, মুনাফার হারও দেয়া নাই। তো আমরা এই দুইটা জিনিসই ধরে নিচ্ছি, মূলধন P টাকা এবং মুনাফার হার R% বা R/100 ধরে নিচ্ছি। মূলধন বের করতে হবে যার কারণে এটা ধরে নিলাম, আর যখন আমরা সূত্র দিয়ে হিসাব করব তখন মুনাফার হারও প্রয়োজন হবে, এজন্য প্রশ্নে যেহেতু মুনাফার হারটাও দেয়া নেই এটা আমাদের ধরে নিতে হলো। প্রশ্নে দেয়া আছে যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন
হচ্ছে 6,500 টাকা। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি আমরা P ইন্টু 1+R⁴ আর মানে হচ্ছে R% অর্থাৎ R/100, আর 1 বছর অন্তে যেহেতু বলা হয়েছে তার মানে হচ্ছে n এর মান 1। ডান পাশে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন যেটা দেওয়া ছিল সেটা 6,500। তো এটা একটা সমীকরণ তৈরি হলো, আমরা এটাকে 1 নম্বর দিলাম। একইভাবে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন প্রশ্নে দেওয়া আছে 6,760 টাকা। সূত্রানুসারে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হবে হচ্ছে P ইন্টু 1+R/100 সেটার মান হচ্ছে 6,760 টাকা। এটাকেও আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম, সমীকরণ 2। এখন এই যে এই 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে সহজে এখান থেকে আমরা P এর মান বের করে ফেলতে পারবো। এটাকে এটা দিয়ে ভাগ করব কারণ এটার পাওয়ার বড়, এই কারণে এটাকে ভাগ করব এটা দিয়ে। তো বাম দিকে এই 2 নম্বর সমীকরণের বাম পাশের অংশ ডিভাইডেড বাই 1 নম্বর সমীকরণের বাম পাশের অংশ, এই যে এভাবে ওপর নিচ করে লিখলাম, সমান সমান ডান পাশে হচ্ছে যে সমীকরণ দুইটার ডান পাশের অংশ দুইটা সেই দুইটার ভাগফল। ভাগ করলে এখান থেকে ওপর নিচ থেকে P কাটা যাবে, 1+R/100 তার মানে এখানে 1+R/100 দুইটা এই রকম রাশি আছে আর নিচে হলো একটা, তাহলে একটা করে কাটা যাবে আর 1+R/100 এই এরকম একটা রাশি থেকে যাবে। ডান পাশে যা ছিল সেটাই। তো আমরা এখান থেকে 1+R/100 এই অংশটুকুর মান পেলাম। এখান থেকে ইচ্ছা করলে R এর মান বের করা সম্ভব, কিন্তু আমাদের যেহেতু R এর মান এই প্রশ্নে চায়নি তো তাই আমরা R এর মান বের করছি না। যদি R এর মান চাইতো অর্থাৎ মুনাফার হার যদি বের করতে বলতো এখানে আমরা সেটা বের করে নিতাম। এই মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণটা ছিল যে এরকম, এখানে 1+R/100 এর মান যদি বসিয়ে দিই, এই মানটা বসিয়ে এখান থেকে সহজে আমরা P এর মানটা বের করে ফেলতে পারবো। তো সেই কাজটাই করা হলো, আমরা লিখেছি 1 নং সমীকরণে 1+R/100 এর মান বসিয়ে পাই P ইন্টু এই যে 1+R/100 এর জায়গাতে তার মানটা বসিয়ে দেওয়া হলো, আর ডান পাশে 1 নম্বর সমীকরণের ডান পাশে যা ছিল সেটা 6,500 সেটা রইল। P এর মান বের করব, P এর সাথে এই অংশটুকু গুণ অবস্থায় আছে, তো সেটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাওয়ার কথা, সেটাকে যদি গুণ চিহ্ন দেই তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে, এই 6,500 ওপরে আর 6,760 সেটা হচ্ছে নিচে। তারপর এই অংশটুকুর হিসাব আমরা একসাথে করেছি ক্যালকুলেটরের মাধ্যমে, 6,500 আর 6,500 ওপরে গুণ, তার সাথে যদি 6,760 ভাগ করে দিই তাহলে P এর মান পাবো হচ্ছে 6,250, অর্থাৎ যে মূলধন বের করতে বলেছে সেই নির্ণেয় মূলধন হচ্ছে 6,250 টাকা। এরপরে 10 নম্বর প্রশ্নটায় আছে যে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো এখানে মুনাফার হার দেয়া আছে, আসল দেয়া আছে, সময়ও দেয়া আছে, চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফা বের করার কথা বলেছে। যে সমস্ত তথ্য আছে সেগুলো আমরা লিখে নিয়েছি। মুনাফার হার হচ্ছে 8.50%, অর্থাৎ 8.50/100, অথবা এটাকে 100 দিয়ে ভাগ করে 0.085 লিখতে পারি। আসল P সেটা দেয়া আছে হলো 10,000 টাকা, আর সময় যাকে আমরা n দিয়ে প্রকাশ করি সেটার মান প্রশ্নে দেয়া আছে 2 বছর। চক্রবৃদ্ধি মূলধন বের করব, সূত্র জানি আমরা C = চক্রবৃদ্ধি মূলধন C, সেটার সূত্র হচ্ছে P ইন্টু 1+R⁴n। P হলো 10,000, R এর মান 0.085 আর n এর জায়গাতে 2। এটা যদি যোগ করা হয় ব্র্যাকেটের মধ্যে তাহলে 1.085 হয়, তার উপরে যেহেতু 2 পাওয়ার আছে তাহলে এই সংখ্যাটা 2 বার লিখে গুণ, এভাবে করে ভেঙে না দেখে একবারে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দিতে পারো। তা হয় হচ্ছে 11,772.25 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে বলেছে, তো মুনাফা বের করা সহজ। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি আসল অর্থাৎ P এর মান বাদ দিয়ে দিই তাহলেই মূলধনটা থেকে যাবে। তো সেটা বাদ দিয়ে বিয়োগ করে আমরা পাচ্ছি 1,772.25 টাকা। তাহলে এখানে যে 2টা প্রশ্ন ছিল সেই 2টা প্রশ্নের উত্তর, চক্রবৃদ্ধি মূলধনের মান এটা আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1,772.25 টাকা। 11 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। ঠিক একই রকম একটা প্রশ্ন উদাহরণেও আছে, ইচ্ছা করে সেটা দেখে নিতে পারো। একইভাবে এটাও সমাধান করেছি। এখানে যে বর্তমান জনসংখ্যা আছে সেটা হলো 64 লক্ষ, এটা সংখ্যায় লেখা হয়েছে।
এটাকে আমরা পি ধরে নিতে পারি, অর্থাৎ আসল, যেটা বিনিয়োগ বা মূলধন বলতে পারি আমরা। জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়েছে যে প্রতি হাজারে হচ্ছে 25 জন, প্রতি হাজার, 1000-এ 25 জন। তো এটা যেহেতু আমরা সূত্রে মুনাফার হার শতকরা হিসাব করি, তো এটাকে শতকরায় প্রকাশ করার জন্য এখানে একটা অতিরিক্ত 100 গুণ করা হয়েছে আর শতকরা চিহ্ন দেওয়া হচ্ছে। শতকরা চিহ্ন মানে হচ্ছে নিচে একটা 100, তো এই 100 যে অতিরিক্ত গুণ করা হয়েছে সেটাকে মিনিমাইজ করার জন্য, অথবা উল্টোভাবে বলতে পারি যে এখানে শতকরা চিহ্ন আনার জন্য এখানে অতিরিক্ত এই 100টা গুণ করতে হয়েছে। 25 আর 1000 ভাগ, তার সাথে 100 গুণ করে দিলে 2.5 পাবো পার্সেন্ট। অর্থাৎ আবার যদি এই পার্সেন্টটাকে ভেঙে নিচে 100 দিই তাহলে 0.025। এই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, বা এই ক্ষেত্রে আমরা সূত্রে যে মুনাফার হার বলি সেই মুনাফার হারটা। সময় হচ্ছে এখানে 2 বছরের কথা বলা হয়েছে। এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করব, কারণ চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে চক্রাকারে মূলধনটা বৃদ্ধি পায়। জনসংখ্যাও ঠিক একই রকম, জনসংখ্যা যারা বৃদ্ধি পাচ্ছে তাদের থেকে আরো বেশি হারে বৃদ্ধি পাবে। চক্রবৃদ্ধি মূলধনের ব্যাপারটাও সেরকম, মূলধন যেটা প্রথম বছর শেষে যেটা মূলধন পাওয়া যায় সেটা আসরের সাথে যুক্ত হয়ে সেটা আবার পরবর্তী বছরের জন্য মূলধন হিসেবে কাজ করে, পরবর্তী বছরে সুতরাং বেশি মুনাফা পাওয়া যায়। জনসংখ্যার বিষয়টাও সেই একই রকম, জনসংখ্যা এখন যেটা বাড়ছে বা এই বছরে যেটা বাড়ছে তারা বড় হবে, তাদের থেকে আরো বেশি জনসংখ্যা বাড়বে বা বাড়ার হারটা আরো বৃদ্ধি পাবে বেশি আগের তুলনায়। তো এই কারণে এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। তো আমাদের পরবর্তী জনসংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ ওই 2 বছর পর জনসংখ্যা কত হবে। তো সেটাকে আমরা সি, ওই চক্রবৃদ্ধির মূলধনের যে সূত্র সি দিয়ে প্রকাশ করছি। সি এর যে সূত্র পি ইন্টু 1 + r হোল টু দ্য পাওয়ার n, মান বসিয়ে দেওয়া হলো। পি মানে হচ্ছে 64 লক্ষ, 1 + r জনসংখ্যা বৃদ্ধির হার 0.025, আর সময় হচ্ছে 2 বছর। এটা ব্র্যাকেটের অংশ যোগ করলে 1.025 স্কয়ার আছে, তো এটা 2 বার লিখে গুণ, তার সাথে যদি আমরা এই যে 64 লক্ষ গুণ করে দিই তাহলে পাবো 67,24,000। তার মানে হচ্ছে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000। এই পর্বের শেষ অঙ্ক 12 নম্বর। এক ব্যক্তি একটা ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তো এখানে মুনাফার হার দেওয়া আছে হচ্ছে 8%, অর্থাৎ 8/100 বা 0.08, আর আসল যেটা ঋণ নিয়েছে সেটাই হচ্ছে এই ক্ষেত্রে আসল, সেটা হলো 5,000। এখন বলা হয়েছে যে সে প্রতি কিস্তিতে, প্রতি বছর শেষে প্রতি কিস্তিতে সে হচ্ছে 2,000 টাকা করে পরিশোধ করে। তো এখানে আমাদের প্রতি বছর ধরে ধরে হিসাব করতে হবে। আমরা প্রথমে 1 বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ তাকে যে টাকাটা পরিশোধ করতে হবে 1 বছর শেষে সেই হিসাবটা করব। এক্ষেত্রে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এটাকে C1 দিয়ে প্রকাশ করেছি কারণ এখানে আরো একটা বছরের হিসাব আছে, সেটাকে C2 দিয়ে প্রকাশ করব। C1 = P × 1 + r টু দ্য পাওয়ার n, অর্থাৎ 1 বছর এখানে 1, n এর মান, p আর r এর মান বসিয়ে এখানে ব্র্যাকেটের অংশ যদি যোগ করা হয়, এখানে 1 পাওয়ার তো না দিলেও চলে, সেটা আর দেওয়া হয়নি। 1.08 যোগ করলে সেটা যদি 5,000 সাথে গুণ করে দেওয়া হয় তাহলে 5,400 টাকা পাওয়া যাবে। অর্থাৎ সে যে 5,000 টাকা ঋণ নিয়েছিল 1 বছর শেষে তাকে 5,400 টাকা ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু সে তো প্রতি বছরে 2,000 টাকা করে পরিশোধ করে। তো তাহলে প্রথম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণ থাকবে ওই যে 5,400 টাকা, সেখান থেকে সে 2,000 টাকা পরিশোধ করলো। পরিশোধ করার পর তাহলে তার আর 3,400 টাকা ঋণ অবশিষ্ট রইল। তো পরের বছরের জন্য এই টাকার ওপরে তাকে হচ্ছে যে মূলধন মুনাফা দিতে হবে। তো এই টাকার মুনাফা সহ তাকে কত পরিশোধ করতে হবে, অর্থাৎ আবার সেই চক্রবৃদ্ধি মূলধনের হিসাব। এই ক্ষেত্রে 2 বছরান্তে মানে হচ্ছে যে 2 বছর শেষে, কিন্তু দেখো এখানে n এর মান কিন্তু 1, কারণ হচ্ছে যে 1 বছরের হিসাব তো অলরেডি হয়ে গেছে। 2 বছরান্তে দ্বিতীয় বছরের শেষে, কিন্তু সেটা প্রথম বছরের পর থেকে নিয়ে দ্বিতীয় বছরের শেষ পর্যন্ত, অর্থাৎ 2 নম্বর বছরটা কেবল, বছরের ডিউরেশন শুধু 1 বছর। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেখানে 2 বছরান্তে মানে যে এখানে n এর মান 2 তা কিন্তু না। তো তাহলে এটা হিসাব করে পাচ্ছি 3,672 টাকা।
দ্বিতীয় বছরান্তে তাকে পরিশোধ করতে হবে ৩,৬৭২ টাকা। কিন্তু সে তো সেই একই কথা আবার ২,০০০ টাকা করে পরিশোধ করবে বছর শেষে। তো তাহলে দ্বিতীয় কিস্তিতে যে আবার ২,০০০ টাকা পরিশোধ করবে, সেই ২,০০০ টাকা পরিশোধ করার পর তার অবশিষ্ট আরও ১,৬৭২ টাকা ঋণ থেকে যাবে। তো এটাই আমাদের বের করতে বলেছে যে দ্বিতীয় কিস্তির পর, পরিশোধের পর তার কত টাকা ঋণ অবশিষ্ট থাকবে। তাহলে এই ১৬৭২, এটাই হচ্ছে ১২ নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।